সাহস না সংগ্রাম, ক্ষমতা না জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল সারা দেশে। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না হলে শাহবাগ দখলের হুঁশিয়ারি। আমরা এই ময়দান ছাড়ব না। সমর্থকদের বাধা পেরিয়ে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার, হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। দেশের 18 জেলায় বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা 18 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র জনতা। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন সমাবেশ থেকে এখন পর্যন্ত কি কি ঘোষণা এসেছে? মিম, ঘোষণা একটাই, আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করতে হবে। এই দল হিসাবে আওয়ামী লীগ বিভিন্ন অপকর্ম করেছে, 15 বছর দুঃশাসন কায়েম করেছে, এরকম অভিযোগ তুলছেন ছাত্র নেতারা, বিভিন্ন দাবিতে স্লোগান তুলছেন। এই যে শাহবাগ চত্বর, এই শাহবাগ চত্বরে তারা এক দফা এক দাবি, এখন আওয়ামী লীগের নেতারা যারা গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করার পাশাপাশি দল হিসাবে বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার মাদার সংগঠন আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি। তারা বলছেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছেন এবং তাদেরকে হুমকি দিচ্ছেন যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, শহীদ হয়েছেন বা গণ অভ্যুত্থানের নেতারা কিছুদিন আগে হাসনাত হামলার শিকার হয়েছেন। এই যে নানানমুখী অভিযোগ, এখনও বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিন্তু তাদের গ্রেপ্তার সেভাবে হচ্ছে না। এই জন্য এই মিছিলে একটি স্লোগান আসছে যে একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর, অর্থাৎ জেলে ভরার জন্য বা জেলে গ্রেফতার করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। যদিও গত পরশু রাতে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে চলে গেছেন, দেশ ছেড়ে চিকিৎসার জন্য গেছেন, এই জন্য তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও গ্রেপ্তার হননি এবং গ্রেপ্তার না হওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সমালোচনা করছেন। এবং একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত সহ বিভিন্ন দেশে যে পালিয়ে গেছেন গণ অভ্যুত্থানের পর, এবং এই যে সুযোগটা করে দিয়েছে কারা, সে প্রশ্ন তুলছেন। এবং এই জন্য অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে সহযোগিতা করেছে বা এই ক্ষেত্রে খুব বেশি উদ্যোগ নেয়নি, এই জন্য তারা এই সরকারের সমালোচনা করছেন এবং এই সরকারকে যারা আলটিমেটাম দিচ্ছেন যে যতক্ষণ না এই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার এবং তার দল হিসাবে এই দলটির বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। আপনি যেমনটি বলছিলেন, গত 18 ঘন্টা ধরে যমুনার সামনে অন্তর্বর্তী সরকারের বাসভবন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন ছাত্র জনতা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অবস্থান নিচ্ছিলেন, কর্মীরা অবস্থান নিচ্ছিলেন এবং তারপর আজ সকাল থেকেও সেখানে আমরা দেখেছি অবস্থান করছেন। এবং দুপুরের পরে জুমার নামাজ পরে সেখানে একটি সমাবেশের আয়োজন ছিল, সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছেন এবং সবশেষ হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়ক, অর্থাৎ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই জন্য যে জোর দাবি তুলছেন, সেই হাসনাত আব্দুল্লাহ আজকে ঘোষণা দিয়েছেন বিকাল 4টার দিকে যে শাহবাগে তারা অবস্থান করবেন এবং তারপরে এই সাধারণ মানুষ এই শাহবাগে অবস্থান করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা মূলত গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, রাজপথে জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিলেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন বা তার পরিবারের সদস্যরা বা আহতরা এই শাহবাগ চত্বরে এসে, ঐতিহাসিক শাহবাগ চত্বরে এসে জড়ো হয়েছেন। এবং এই শাহবাগ চত্বরের আশেপাশে যেসব যানবাহন রয়েছে, নিশ্চয়ই এই শাহবাগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, আবাসিক এবং বাণিজ্যিক এলাকার যানবাহন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায়। এই সড়কের দিয়ে যেসব যানবাহন চলার কথা ছিল সেগুলো আশপাশের বিভিন্ন সড়ক দিয়ে ঘুরে যাচ্ছে এবং আজকে যেহেতু শুক্রবার, এই জন্য যানবাহনও তুলনামূলক কম। সেই জায়গায় আমরা দেখেছি যে নানান শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিশেষ করে ছাত্র নেতারা যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন বা ছাত্র নেতারা এই শাহবাগে
আওয়াজ তুলছেন এক দফা এক দাবি শেখ হাসিনার এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিচার করতে হবে। এইটাই তাদের এখন পর্যন্ত ঘোষণা। এই ছিল মিম শাহবাগ থেকে সবশেষ খবর। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন জুলাই বিপ্লবী ছাত্র নেতারা। জুমার নামাজের পর ব্যানার হাতে স্লোগানে দেশের বিভিন্ন স্থানে জড়ো হয় নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দাবি করেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে একটি মিছিল বের হয়। এটি আন্দরকিল্লা থেকে লালদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে ছাত্রনেতারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি জানান। অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে বার্তা সেটি বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ যে দল হিসেবে আওয়ামী লীগকে সবার আগে নিষিদ্ধ করা দরকার। আমি যদি পুরো গাছটাকেই শেকড় থেকে তুলে ফেলি তাহলে তার ঢালপালা গজানোর কোনো সুযোগ থাকবে না। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করলেই চলবে না, বরঞ্চ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার দুপুরে ময়মনসিংহের চরপাড়া মোড়ে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন সাধারণ ছাত্র জনতা। এ সময় জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুম নির্যাতন, গুম খুনের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদী যে দল, এই রাজনৈতিক দলকে চিরতরে সকলে ঐক্যবদ্ধভাবে একদম নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট দল, খুনি দল, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে যেন অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দাবিতে শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর ও বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও জনতা মিছিল নিয়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা দীর্ঘ 9 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন। ইন্টারিমের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ, সে উদ্যোগটি আমরা দেখতে পাচ্ছি না। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে এ জাতির জন্য অদূর ভবিষ্যতে আরো বড় জুলুম অপেক্ষা করছে। কিশোরগঞ্জেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। শহরের শহীদি মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে নোয়াখালী সুপারমার্কেটের সামনে থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নোয়াখালী জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জুলাই বিপ্লবী ছাত্র জনতা। প্রত্যয় দাস, এখন। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বাধা দেয় সমর্থকরা। গ্রেপ্তারের পরে আইভীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্য ও আব্দুল আল মামুনের ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভীর সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। কোনো দলের না, উনি সবার। আমরা চাই থাকবো, যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভী আওয়াজ তুলেছে। এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় কর্মী সমর্থকেরা। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এই মেয়রকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন নারায়ণগঞ্জ। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্দর শ্রমিকরা। বিকেলে হালিশহর বন্দর কলোনি এলাকায় এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। এ সময় শ্রমিক নেতারা জানান, চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে স্বয়ংসম্পূর্ণ, এমনকি একটি লাভজনক একটি রাজস্ব আদায় প্রতিষ্ঠান সত্ত্বেও বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভৌগোলিক কারণেও চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ হওয়ায় দেশের সম্পদ দখলে নিতে এই অঞ্চল অনেক আগে থেকেই বিদেশি পরাশক্তিগুলো চেষ্টা করছে। তাদের দাবি, এই বন্দর বিদেশিদের হাতে গেলে শুধু অর্থনীতি নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে। পাশাপাশি কাজ হারাবে বহু শ্রমিক। সরকার সিদ্ধান্ত না বদলালে শিগগিরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। আমাদের লেবিগতন টাকা, আমাদের নামের উসুরের টাকা কাটে, আমাদের ওই টাকাগুলা কারা বুক করতেছে? আমরা সাধারণ শ্রমিক কেন এখান থেকে এই টাকা থেকে বঞ্চিত? আমরা তার বিচার চাই। আমাদের দেশে তো অনেক সম্পদ আছে, আমাদের দেশে বড় বড় কোম্পানি আছে, ওদের থেকে শেয়ার করি, এখানে একটা ডিভিউয়াল করুক না। এই জিনিসটা যদি ডিভিউয়ালকে দেওয়া হয়, আমাদের এখানে অনেক কর্মচারী এখানে ছাঁটাই হবে, অনেক লোক কাজ করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলন করলে সে যেই হোক না কেন কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাকফাত হোসেন। আজ বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন উপদেষ্টা। জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ড্রেজিং কার্যক্রম পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই উপদেষ্টা জানান, মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে ঠিকই, তবে গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি। যার যার স্বার্থ আছে, স্বার্থটা একটু জলাঞ্জলি দেন, স্বার্থটা বাদ দিয়ে সাধারণ মানুষের উপকার যেতে হয় সেখানে দেন। দরকার হলে আপনার জমি দিবেন। কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না। চোরই উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো না। ঝালকাঠি সদর উপজেলায় সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সকালে উপজেলার দিয়াকুল এলাকায় নদী তীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, বর্ষার শুরুতেই নদীর ভাঙনের কবলে পড়েছে দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরি গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বর্ষা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। তবে দীর্ঘদিনের এই ভাঙন রোধে স্থানীয় কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ভাঙন অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে শত শত মানুষ। তাই ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি তাদের। ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল সহ দেশে 18 জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে রোদের প্রখরতায় সারা দেশে অনুভূত হচ্ছে প্রচন্ড গরমিতে। ভোগান্তিতে পড়েন ঘর থেকে বাইরে বের হওয়া এমন অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তুলনায় রাতে আরও বেশি গরম অনুভূত হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অসহনীয় তাপপ্রবাহের মাঝে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ক্যান্সার চিকিৎসায় চরম অবহেলার শিকার রংপুর অঞ্চলের মানুষ। সকালে রংপুর অনকো অ্যালায়েন্সের বৈজ্ঞানিক কনফারেন্সে এই কথা বলেন বক্তারা। তীব্র অর্থ সংকটে রংপুর অঞ্চলে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত অর্ধেকেই মারা যান বিনা চিকিৎসায়। এছাড়াও পূর্ণাঙ্গ চিকিৎসার অভাবে সরকারিতে আসা প্রায় 3000 রোগীর বেশিরভাগই ধুকে ধুকে মারা যান। বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় অনকো অ্যালায়েন্সে পর্যন্ত বগুড়া, রাজশাহী ও
রংপুর অঞ্চলে দিনব্যাপী 3টি কনফারেন্স করেছে। ঢাকার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক কনফারেন্সের মাধ্যমে আধুনিক চিকিৎসার কলাকৌশলী ও সংকট সমাধানে সর্বোচ্চ করে যাচ্ছে। এই অঞ্চলে যে চিকিৎসকগুলো আছে তাদেরকে আমরা নতুন তথ্যগুলো, ক্যান্সার চিকিৎসার যে নতুন তথ্যগুলো আসছে, নতুন প্রযুক্তিগুলো আসছে, সেগুলো আমরা বলতে পারি কিনা, তাদেরকে আপডেট করতে পারি কিনা, তারা যেন এই প্র্যাকটিসটা করতে পারে এবং সেটার জন্য যেসব যন্ত্রপাতি বা যেসব চিকিৎসা বা যেসব ওষুধ দরকার সেগুলোর জন্য তারা মানে প্রচেষ্টা নেয় এবং সেই চিকিৎসা যেন এই মানুষকে দিতে পারে। মানুষকে সচেতন করতে হবে যাতে ক্যান্সার কেন হয়, যাতে না হয়, এবং হইলেও যাতে আর্লি স্টেজে ডিটেক্ট করা যায়, যাতে শুধুমাত্র অল্প চিকিৎসা দিয়ে, কম ব্যয়বহুল চিকিৎসা দিয়ে তাদেরকে সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।